দর্শক গান শুনতে শুনতে চলে এসেছি আমাদের অতিথি পর্বে। এবার আমন্ত্রিত অতিথির সাথে গল্প স্বল্প আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন বিগমাস্টেক কমিউনিকেশন লিমিটেডের সিইও সাইদ ইসলাম। স্বাগত দুপুরে। ধন্যবাদ। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন যাবত ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর সাথে জড়িত। তো আসলে এই দুটি ওয়ার্ড, ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং, এই দুটি বিষয়ের মধ্যে আসলে পার্থক্যটা কি, আর যদি একটু জানতে চাই যে আসলে বিষয়টা কি দুটো বিষয়। ওয়েল, ফ্রিল্যান্সিং হচ্ছে স্বাধীনচেতা একটা পেশা। আচ্ছা। আর আউটসোর্সিং হচ্ছে গিয়ে একটা কাজকে বা একটা প্রজেক্টকে আউটসোর্স করা। সো আমরা অনেকে এটাকে মানে বলে থাকি বাংলাদেশে এটা খুব পরিচিত ফ্রিল্যান্সিং হিসেবে। আচ্ছা। অন্য দেশে এই ওয়ার্ডটি ইউজ হয়, আপনার ফ্রিল্যান্সিং ওয়ার্ডটা ইউজ হয়, বাট এটা একটু নিম্নমানের, লাইক আনপ্রফেশনাল ওয়েতে এটাকে ট্রিট করা হয়। আচ্ছা। সো ও দেশে ওরা প্রেফার করে কন্ট্রাক্টর হিসেবে বলতে, যেটা বাংলাদেশের কন্ট্রাক্টরটা একটু অন্যরকম ভাবে দেখে। সো আমি এটাকে আসলে বলতে চাই যে ইট শুড বি আউটসোর্সড কন্ট্রাক্টর, লাইক যারা এখান থেকে রিমোটলি কাজ করবে বা অন্য প্রতিষ্ঠানের জন্য কাজ করবে অন প্রজেক্ট বেসড অর লাইক আওয়ারলি বেসড। এটাই। আচ্ছা, আমাদের দেশ থেকে কি ধরনের কাজ হয়ে থাকে এবং এই কাজগুলোর মান কিরকম? আমাদের কাজ অনেক ধরনের হয়ে থাকে, তো খুব বেশি হয়ে থাকে আপনার এসইও রিলেটেড ওয়ার্ক। এসইও ইজ লাইক সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আরেকটা হয়ে থাকে ডেটা এন্ট্রি। আরো কিছু কাজ হয়ে থাকে লাইক ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব অ্যাপ্লিকেশন, সার্ভিস, লাইক লাইক একটু কোর লেভেলের সার্ভিস হয়ে থাকে, বাট ওগুলোর সংখ্যা একটু কম। আর যদি মানের দিক থেকে চিন্তা করি, হ্যাঁ মান একটু অন্য, মানে ওদের স্ট্যান্ডার্ড অনুযায়ী, মানে ক্লায়েন্ট স্ট্যান্ডার্ড অনুযায়ী একটু কম, বাট ভালো। আমি আশা করি ভালো করবেও। আচ্ছা, এই ধরনের কাজগুলো যারা করে আসছেন তারা আসলে কাজগুলোকে কিভাবে সার্চ করেন? সার্চ কিছু মার্কেট প্লেস আছে, লাইক অনেকটা হাট বাজারের মতো বলতে পারেন। সো এসব কাজের জন্য কিছু মার্কেট প্লেস আছে, যেমন ওরেক্স, ইল্যান্স, freelance.com। তো সেখানে কি করে, বিভিন্ন ক্লায়েন্টরা, বায়াররা এসে তাদের কাজ বা প্রজেক্ট সাবমিট করে, এবং যারা কন্ট্রাক্টর লাইক দ্য ফ্রিল্যান্সার, তারা সেখান থেকে জাস্ট মানে তার পছন্দের মতো যে কাজটা তার পারবে সেটা পিক করে বিড করে বা অ্যাপ্লাই করে। তখন তাদের মধ্যে কথাবার্তা হয়, লাইক ইন্টারভিউ প্রসেস হয়। যদি ক্লায়েন্ট বা বায়ার পছন্দ করে, তার স্কিলস বা তার প্রোফাইল যদি পছন্দ হয়, তখন তার সেই কন্ট্রাক্টরকে কাজটা দেয়। সেভাবে এটা শুরু হয়, তারপর পেমেন্টের পালা, এই আর কি। আচ্ছা, এই ধরনের কাজের মাধ্যমে তো আমাদের দেশের অর্থনীতিতে রেমিটেন্সের একটি প্রভাব অবশ্যই পড়ে। তো এই রেমিটেন্সের প্রভাবটা আসলে কি ধরনের বা কিরকম হয়ে থাকে, বা আমরা কিরকম পাচ্ছি? ওয়েল, আমি আসলে এই ব্যাপারটাকে দেখছি বাংলাদেশের গার্মেন্টস শিল্প যে অবস্থান আছে বর্তমানে, ঠিক সেভাবে আমি দেখছি ইন দ্য ফিউচার। তো আমাদের সরকার মনে হয় না খুব একটা মানে অবগত আছেন যে কতটুকু রেমিটেন্স আসছে। কারণ আপনার যখন একটা রেমিটেন্স আসে, একটা ট্র্যাকিং থাকে যে এই খাতে আসলো। লেটস সে আমি প্রবাসে বসে আমার বোনকে পাঠালাম বা বাবা মাকে পাঠালাম, সেটা একদিন হতে, বাট এই খাতে যে আসছে কত, আমার মনে হয় না সরকার অবগত আছেন। তবে খুব শীঘ্রই একটা পেমেন্টের একটা ব্যাপার, মানে কিছু কাজ হতে যাচ্ছে, পেপ্যাল আসছে বাংলাদেশে। তো সেক্ষেত্রে হয়তো বোঝা যাবে যে হ্যাঁ, সরকার তখন বুঝবে হ্যাঁ অবশ্যই এই খাতে ভালোই পয়সা করে আসছে। আচ্ছা, তো আমাদেরকে যদি একটু ধারণা দিতেন কি ধরনের অ্যামাউন্ট আসলে আমাদের দেশে অর্থনীতিতে যোগ হচ্ছে। এইটা আসলে আমি এই মুহূর্তে বলতে পারবো না, তবে আমি আসলে অনুমান করে কিছু বলতে চাচ্ছি না। যদি আমাকে দিয়ে বলে, যদি আমাকে যদি মাল্টিপ্লাই করে উইথ 100 or something, ইটস আ গুড অ্যামাউন্ট, আমি এটাই বলতে পারবো, বাট আমি এক্সাক্ট অ্যামাউন্ট জাস্ট অনুমান করে চাচ্ছি না। আর সেটা যদি আমাদের আপনি যেটা বলছেন পোশাক শিল্পের এক পর্যায়ে যদি আমরা মানে হয়তো নিতে চাই, তো আসলে এ দেশের সরকার বা বেসরকারি ভাবে যেভাবেই হোক, তাদের সদিচ্ছা মানে তাদের কতটুকু থাকতে হবে বা কতটুকু সহযোগিতা তাদের প্রয়োজন? ওয়েল, সহযোগিতা অবশ্যই প্রয়োজন। আমি শিওর সরকার সহযোগিতা করবে। এখন অনেকেই ব্যাপারটা বোঝে না, কারণ এটা এমন একটা প্রোডাক্ট যে লাইক ইন্টেলেকচুয়াল প্রোডাক্ট, আপনার ব্রেইন সেল করছেন। তো একটা ভিজিবল জিনিস, আমরা গার্মেন্টস লাইক দেখতে পাচ্ছেন কন্টেনার শিপ হচ্ছে, কিন্তু কিছু শিপিং এর কিছু নেই, লাইক ইভেন লাইক পেমেন্ট আপনি দেখছেন না, লাইক সবকিছু ইলেকট্রনিক হয়ে যাচ্ছে। তো ব্যাপারটা আমাদের একটু জাস্ট আমরা একটু আধুনিক হলে, বা আমরা যখন বুঝতে পারবো ব্যাপারটা, আমার মনে হয় তখনই হবে। হ্যাঁ, সরকার পদক্ষেপ নেবে অবশ্যই, আমি আশা করি, এবং হয়ে আসছে। আমরা হুট করে সরকারকে ব্লেম করি, আমি এটা পছন্দ করি না, কারণ সরকারও কিছু ব্যাপার আছে। যেমন আগে আমরা চিন্তাও করিনি যে আমরা ওয়াইম্যাক্স ইউজ করবো বা হাই স্পিড ইউজ করবো, বাট এখন আসছে। তো একটু স্লোলি আগাচ্ছে, তবে হ্যাঁ, সরকার সাহায্য অবশ্যই প্রয়োজন। এবং সরকার যদি বুঝতে পারে যে এটাও এক ধরনের প্রশিল্পের মতো খুব ব্যাপক আকার ধারণ করবে, কারণ আপনি হয়তো জানেন না, বাংলাদেশ কিন্তু আউটসোর্সিং এ বেশ ভালো অবস্থানে আছেন। কারণ আমাদের হচ্ছে গিয়ে এই জনগোষ্ঠী আমাদের অ্যাসেট, মানে বিদেশে হচ্ছে হেডেকে ওরা অ্যাসেট ভাবে পরিণত করার চেষ্টা করে। সো আমাদের বিশাল জনগোষ্ঠী কিন্তু
একটা অ্যাসেট। সো যখন মানে ব্যাপারটা ওই মহলে পৌঁছবে অবশ্যই তারা ইয়ে করবে, সহায়তা করবে, আমার যে বিশ্বাস। আচ্ছা, আপনি বলছেন এই সেক্টরটা বাংলাদেশে অনেক ভালো অবস্থানে আছে, তো সেই ক্ষেত্রে যদি আমরা একটু জানতে চাই যে পার্শ্ববর্তী দেশ আমাদের যে ভারত, সেই দেশের তুলনায় আমাদের দেশে যারা ছেলেমেয়েরা এই বিষয়টি নিয়ে কাজ করছে, কি মানে তারা কি অবস্থানে আছে বা অবস্থানটা আসলে কি ধরনের? শুরুতে এটা ভালো করছিল ফিলিপিনে, কারণ ওদের ইংলিশটা খুব ভালো। তারপর সেটা মুভ করলো আপনার ইন্ডিয়াতে, তারাও ভালো। কিন্তু আমাদের দেশে মানে যে একটা যে বললাম যে জনগোষ্ঠী, আমরা অনেকেই আসলে যেমন স্টুডেন্ট বা স্টুডেন্ট বের হলো, মানে চাকরি পাচ্ছে না, তারাও কিন্তু এভাবে ঢুকছে। তো তিল করে এটা একটা বেশ একটা ভালো একটা বিস্তার হয়ে গেছে, যেটা আপনার অলরেডি আপনার যারা মার্কেট প্লেস তারা ব্যাপারে অবগত। ইভেন আপনি হয়তো জানেন না, কিছুদিন আগে ওডেক্স এসলো এখানে বাংলাদেশে, এসে একটা ইভেন্ট করে গেছেন, জাস্ট অ্যাপ্রিসিয়েশন ডে। আর তারপর আরেকটা কোম্পানি আছে ইল্যান্সও কিন্তু ফোকাস করেছে বাংলাদেশে। এই জিনিসটা হয়তো অনেকে জানে না, তাদের টার্গেট বাংলাদেশ থেকে কিভাবে এটা এক্সপেক্ট করা যায়, এবং তারা একটা স্পেসিফিক পদক্ষেপ নিয়েছেন যে ওরাই ট্রেন করবে বাংলাদেশে, ট্রেন করে এদেরকে মানে ট্রেন করে প্রিপেয়ার করে দেবে। অনেকে জানে না আউটসোর্সিং কি, অনেকে মনে করে যে লাইক ঘরে বসে ডলার আসবে, এরকম না। তো তারা এই জিনিসটা কাজ করেছে, এতে বোঝা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের অবস্থানটা বেশ ভালো, তা না হলে এত বড় কোম্পানি আমাদের এসে এভাবে ফোকাস করতো না। আচ্ছা, আপনার কথার মাধ্যমে আমরা বেশ মানে আশাবাদী, এবং আমরা আশা করতে পারি যে ভবিষ্যতে আমরা এই ধরনের মানে আরো ভালো ভালো কাজ আমরা করব। আচ্ছা, এই কাজগুলো তো আইটি রিলেটেড, তো বড় ধরনের আইটি মানে রিলেটেড কাজ আমাদের দেশে তেমন হচ্ছে না, আর যদি নাও হয়ে থাকে এর কারণটা কি? আসলে আমরা সেরকম বেশি কাজ করতে পারছি না কেন? না, আপনি একটা কথাই কিন্তু একটু কারেক্ট করবো আপনাকে, এসব কাজ কিন্তু আইটি রিলেটেড না, এটা বলে ভুল, বাট মানে সবকিছু সমন্বয়। এখানে আইটি রিলেটেড কাজ আছে, গ্রাফিক্সের কাজ আছে, সিম্পলি ডাটা এন্ট্রি কাজ আছে, তো বিভিন্ন ধরনের কাজ, লাইক ছবি আঁকাও একটা কাজ, বাট পেপার না আঁকে এটা আপনি কম্পিউটার রাখছি, বা আপনার ধরেন আপনি একটা ডিজাইন করবেন, আপনার একটা ফ্লায়ার্স বানাবেন বা একটা বিজনেস কার্ড বানাবেন, একটা লোগো বানাবেন, দ্যাট ইজ অ্যানাদার ওয়ার্ক, বাট ইট ইজ নট আইটি। বাট আইটি কে ব্যবহার করা হচ্ছে এখানে, টেকনোলজিকে ব্যবহার করা হচ্ছে, উইচ ইজ লাইক অল ইউ নিড এ কম্পিউটার, এ গুড ইন্টারনেট কানেকশন, আর অবশ্যই পাওয়ার সাপ্লাই দরকার, বাস এতে হলে আপনি করতে পারবেন। আর উন্নত মানে আর ভালো ভালো কাজ যদি বলেন, সেটার কারণে আমি বলবো আসলে আমাদের সেই সুযোগটা নেই। কারণ আমরা যখন ইউনিভার্সিটি থেকে বের হই, আমরা যখন কর্মক্ষেত্রে যে একদম শিখি, এখন আপনি কোন কর্মক্ষেত্রে যাচ্ছেন, যদি দেখা যাচ্ছে যে আপনি তার জব পান একটা আইএসপি-তে, আপনি শুধু জানেন কিভাবে আইএসপি ইন্টারনেট কিভাবে কাজ করে, এইটুকুই, এর বেশি কিন্তু আপনার জানার স্কোপটা নেই। বা কি ধরনের এদেশে যে ধরনের হার্ডওয়্যার ব্যবহার করা হয় বা অ্যাপ্লায়েন্সেস ব্যবহার করা হয়, উন্নত দেশে এগুলো ব্যবহার করা হয় না। সেই ব্যাপারে অনেকে অবগত না, অনেকে মনে করে সার্ভার মানে বিশাল ব্যাপার, কিন্তু একটা কম্পিউটার, ছোট কম্পিউটার সার্ভার হতে পারে। সার্ভার কনসেপ্ট অনেকে বোঝে না। সার্ভার মানে হচ্ছে একটা সার্ভার যেটাকে সার্ভ করবে, আপনার রিকোয়েস্টকে সার্ভ করবে। সেটা বড় কম্পিউটার হতে পারে, ছোট হতে পারে। বড় কেন? কারণ তার রিসোর্স পাওয়ারফুল হয় বলে, মানে বেশি, যাতে ওরা 1000 জনকে সার্ভ করতে পারে, যেখানে ছোট একটা সার্ভার পিসি হয়তো 100 জনকে সার্ভ করতে পারবে। সেই কনসেপ্টগুলো আমাদের মধ্যে একটু নাই, বা হবে, আমি আশা করি হবে। তো কর্মক্ষেত্রকে আমি বলবো যে কর্মক্ষেত্রে যদি তারা সুযোগ পায়, তখন তারা শিখলে ওদের স্ট্যান্ডার্ড মতো, যেমন একটা বায়োজি বলে, ক্লায়েন্টজি বলে যে আমাদের এখানে আমরা 1U সার্ভার ইউজ করছি, অনেকে 1U সার্ভার বলতেই বোঝেন না। 1U বলতে একটা এতটুকু থিন, এত বড় একটা প্লেটের মতো, ব্লেডের মতো এটা বলতে পারেন, সেটাই 1U সার্ভার। সো আমরা সেটা বুঝিও না, অনেক কথা প্রিটেন্ড করার চেষ্টা করে, হ্যাঁ আমি বুঝলাম, আসলে তারা বোঝেনি। সো এইগুলো আসলে জানা দরকার। এগুলো আরো কিছু ছোট ছোট জিনিস আছে যে তাদের জানা দরকার, তাহলে আপনি আপ টু দ্য মার্কেট আপনি যেতে পারবেন। আচ্ছা, এই যে আপনি বলছিলেন যে জানা দরকার আছে, তো এটা কিন্তু অনেক মানে আমরা যতটুকু জানি যে ঘরে বসে কিন্তু এই কাজটি করা যাচ্ছে। তো ঘরে বসে আসলে এই ধরনের কাজ করতে গেলে মানে যারা আসতে চায় এই পেশায়, তাদের আসলে কি কি করণীয়, বা এই ক্ষেত্রে পেমেন্টগুলো আসলে কি ধরনের হয়ে থাকে? প্রথম করণীয় হচ্ছে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে যে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং বলতে কি বোঝাচ্ছে, এবং স্বপ্ন দেখলে চলবে না যে আমি আজকে শুরু করলাম, ডলার শুরু করলাম, নো, ইউ ক্যানট ডু দ্যাট। তো তাদেরকে জানতে হবে এই ব্যাপারটা কিভাবে কাজ করে, তার বিভিন্ন আর্টিকেল পড়তে পারে, বিভিন্ন মার্কেট প্লেস ব্রাউজ করতে পারে, ওখানে সব লেখা আছে, কিভাবে কাজটা হয়, কিভাবে আপনি বায়ারকে ডিল করবেন, সবাই দিয়ে আছে, আমরা এটা পড়ি না। তো সেটা পড়তে হবে, ধৈর্য থাকতে হবে। যে যদি দেখে যে আমার পাশের মানুষ সে মান্থলি 50,000 আসছে, আমার কেন আসছে না, সে তো আমি তো তার থেকে বেশি, আমার ডিগ্রি আছে বা আমার অবস্থান ভালো, আই লুক রিয়েলি বেটার দ্যান দেম, নো, ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। সে শিখতে হবে, জানতে হবে, নিজেকে তৈরি করতে হবে। তারপর আর পেমেন্ট টাইম বলে পরে চিন্তা করেন, আমি পেমেন্টটা নিয়ে পরে চিন্তা করি, কারণ আমরা কাজ পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। কাজ পেলে আপনি অটোমেটিক্যালি পেমেন্ট কিভাবে আনতে হয় সেটা আপনি জেনে যাবেন। হ্যাঁ, অবশ্যই। সো আমরা ওদিকে না যাই, বরং আমরা কাজটা কিভাবে পেতে হয় শিখি, কালচারটা শিখি,
এই ইন্ডাস্ট্রিতে ঢুকি, তারপর পেমেন্ট তো অবশ্যই পাবেন, আপনার টাকা মানে মার যাবে না এখানে ফর শিওর। সো প্রপার জায়গায় যদি কাজ করেন, যেটা আপনার অথেন্টিকেটেড, আপনি যদি দক্ষ থাকেন, আপনি কাজ করতে পারলে অবশ্যই পেমেন্টটা আসবে, এক্সপেকটেশন ওয়াইজ আসবে। আচ্ছা, এই যে আপনি আউটসোর্সিং এর কথা বলছিলেন, আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, এটা প্রশিক্ষণের ক্ষেত্রে আসলে কিভাবে যারা আসতে চায় তারা আসলে কিভাবে প্রশিক্ষণ নেবে, বা প্রশিক্ষণের কি সেই জায়গাটা আমাদের তৈরি হয়েছে কিনা? প্রশিক্ষণ, হ্যাঁ, কিছু জায়গায় প্রশিক্ষণ দিচ্ছে। আমি আসলে প্রশিক্ষণটা ওভাবে উৎসাহ করি না কোনো জায়গায় যে প্রশিক্ষণ নিতে, বাট আমি অনেক রিকোয়েস্ট পাচ্ছিলাম অনেক ধরে যে কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করতে। তো আমাদের কোম্পানি বিগ মাস্টেক, আমরা একটা প্রশিক্ষণের ব্যবস্থা শুরু করেছি। তো আমাদের ওটা সাইটটা হচ্ছে training.bigmastech.com। বাট আমি বলি আপনার মানে দর্শক আপনাদেরকে বলছি যে কোনো প্রতিষ্ঠান দরকার নেই, আগে আপনারা চেষ্টা করুন, আপনারা চেষ্টা করে শিখুন, গুগলেই পাবেন, অনেক কিছু আছে। তারপরে যদি খুব আপনার সহায়তা লাগে তখন আপনি আমাদের কাছে আসতে পারেন। আচ্ছা, অনেক সময় কিন্তু এইসব প্রতিষ্ঠানের নামে অনেক সময় কিন্তু প্রতারণাও হচ্ছে, এটা কিন্তু আমরা সবাই কিছুটা জানি। তো আসলে এই বিষয়গুলো থেকে যারা এই পেশায় আসতে চাচ্ছেন তারা আসলে কিভাবে সতর্ক থাকবেন, বা নিজেদেরকে আসলে এইসব জায়গা থেকে কিভাবে দূরে রাখবেন, মুক্ত রাখতে পারেন? হ্যাঁ, এটা এক ধরনের আমরা ভুক্তভোগী, আমরা এটাকে প্রমোট করি, তখন অনেকে মনে করে আমরা হয়তো সেই ধরনের প্রতারণামূলক কোনো প্রতিষ্ঠান। আচ্ছা, প্রথম কথা হচ্ছে গিয়ে, যদি আমি আপনাকে একটা কথা বলি, যখন আপনি একটা জায়গায় জব পেলেন, জব পেলে কি হবে, কোম্পানি আপনাকে এট দ্য এন্ড অফ দ্য মান্থ আপনাকে স্যালারি পে করবে। বাট যদি এরকম হয় যে না, আপনাকে টাকা দিয়ে ঢুকতে হচ্ছে, তারপর আপনাকে নিশ্চয়ই ব্যাপারটা ভালো লাগবে না, জব করবো আমি টাকা দিয়ে ঢুকবো কেন, উল্টা আমাকে দিবে। সো কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা এই আউটসোর্সিং এর নামে কিছু টাকা নিচ্ছে আগের থেকে, তুমি 5,000 টাকা ইনভেস্ট করো, তুমি এই পাবা সেই, অনেক ধরনের প্রলোভন দেখানো হচ্ছে, স্বপ্ন দেখানো হচ্ছে। সো তাদেরকে আমি বলবো যে একটা কথা মনে খেয়াল করতে, যে 100 টাকা দিয়ে 1 লাখ টাকা উপার্জন করা সম্ভব না। আচ্ছা, 100 টাকা দিয়ে 1 লাখ টাকা সম্ভব, তবে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। তো এই ধরনের স্বপ্ন থেকে বিরত থাকবে, স্বপ্ন দেখার থেকে। আর কোথাও আউটসোর্সিং এর কাজে আসতে গেলে কখনো কোনো টাকা দিতে হয় না, দ্যাটস দ্য বটম লাইন। আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে, আউটসোর্সিং কি এটা বুঝতে হবে। আউটসোর্সিং হচ্ছে কাজ করা, জাস্ট মাউস ক্লিক করা না, যে মাউস ক্লিক করলাম অ্যাকশন পেলাম, এটা কিন্তু কাজ। এটা কিন্তু এক ধরনের প্রতারণাকে, স্ক্যামকে সহায়তা করা হচ্ছে। সো এটা মানে করা যাবে না, এটা একটু এর থেকে একটু দূরে থাকতে হবে। সো যখন দেখবেন আপনি যে মাউস ক্লিক করছি আর আমার একটা পেমেন্ট আসছে, সেন্ড করে, না, এটা আউটসোর্সিং কি, আমরা কাজ করি, আমরা ইন্টেলেকচুয়াল মানে আমার মেধাকে সেল করছি কম্পিউটারে বসে। আমি অনেক পড়ছি, লিখছি, দেখছি, এটা কাজ। কিন্তু বসে বসে মাউস ক্লিক করলেন, না, এটা মানে আপনি বলতে চাচ্ছেন ইনকাম করাটা তো সহজ না, একটু এটা হার্ড ওয়ার্কিং করতে হবে ডেফিনেটলি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এবার একটু আপনার প্রসঙ্গে একটু আসে, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে খুব ছোট করে জানতে চাইছি, আপনি এই পেশায় মানে আউটসোর্সিং এ আপনি কেন আসলেন, মানে এটা বেছে নেওয়ার পেছনে কারণ কি? আমার বাংলাদেশ মুভ করার ইচ্ছা। আমি কানাডা ছিলাম দীর্ঘ বছর, আমি ওখানকার সিটিজেন। তারপরে আমি বাংলাদেশে এসেছি, প্রায় বলে যে সোনার খুঁজতে। তো হুট করে আসা যাবে না, আমার তো একটা কিছু দরকার, মানে কিছু আমাকে বাঁচতে হবে। তো দেখা যাচ্ছে যে আমার স্ট্যান্ডার্ডের কাজ আমি এখানে পাবো না। তো আমি তখন দেখলাম আউটসোর্সিং, আমার এক ছোট ভাই এসে আমাকে ইন্ট্রোডিউস করলো ওডেক্স সম্পর্কে। তো সে আমাকে বললো যে এখান থেকে কাজ করো, আপনার যে দক্ষতা, এই দক্ষতা খুবই ডিমান্ডিং, আপনি ট্রাই করেন। তো আমি সেখানে ট্রাই করলাম, আমি দেখছি এটা ঘরে বসে বেশ ভালোই করছি। তো সেখান থেকে আসলে এটাকে আমি জাস্ট ফুল টাইম পেশা হিসেবে নিলাম, এন্ড আই ওয়াজ ডুইং রিয়েলি গ্রেট। সেভাবে আমার আশা। আচ্ছা, অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, এবং অনেক মানে আমরা অনেক তথ্য জানতে পারলাম আপনার মাধ্যমে। আমার মনে হয় যারা দর্শক আছে তারা অনেক কিছু জানতে পারলো, তারা এই পেশায় আসতে চাইলে অনেক বেশি উপকৃত হবে আপনার কথা দ্বারা। অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, দর্শক মণ্ডলী আপনাদেরকে ধন্যবাদ। কথা হচ্ছিল আজকের অতিথির সাথে। দর্শক, 21শে দুপুর নিয়ে কোনো মতামত থাকলে আমাদের জানাবেন, জেনে নিন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 21শে দুপুর, 21শে টেলিভিশন, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। এছাড়া ফোন, ফ্যাক্স বা ইমেল করতে পারেন। ফোন 812653 থেকে 8 পর্যন্ত, ফ্যাক্স 8802812170, ইমেল দুপুর@21-tv.com। 21শে দুপুর আজকের আয়োজন এখানেই শেষ। সাদিয়া আফরিন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে 21-এর সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকবেন। শুভ দুপুর।